জনাব সুব্রত চৌধুরী, আপনার কাছে, আপনি রাজনৈতিক দল করেন এবং দীর্ঘদিন রাজপথে আন্দোলন করেন এবং আইনজীবীও। আপনারা তো প্রধান উপদেষ্টার সাথে 2 দফায় বৈঠক করেছেন। আগামী সপ্তাহে, অর্থাৎ যে সপ্তাহ শুরু হয়েছে, আগামীকাল থেকে আবারও যে কোনো দিন আপনার গণফোরাম আমন্ত্রণ পাবেন, আপনারা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেখানে সাক্ষাৎ করতে যাবেন। এবারে মূলত আপনাদের আলোচনার বিষয়গুলো কোনগুলোকে গুরুত্ব দেবেন, এবং যে যদিও আমরা অনেকগুলো সংস্কার কমিশন দেখছি, নির্বাচন 3 তারিখ না জানলেও নির্বাচনের পথে উঠেছে ট্রেন, স্লিপার বসানোর কাজ চলছে, কি বলবেন? আপনি তো অনেক আশাবাদী দেখি, আমি কিন্তু আপনার মতো আশাবাদী হতে পারলাম না। আপনি যে আলোচনার কথা বলছেন, আধা ঘন্টা 20 মিনিটের কিসের আলোচনা এগুলো? আমরা কিছু দাবি দাবা নিয়ে যাই, হ্যাঁ, তারপর যে লিখিত দিয়ে দেন, আমরা কথা বলি, ওনার কোনো বক্তব্য নেই, বা আমরা যে সমস্ত বক্তব্য দিচ্ছি প্রশ্ন করতে, সেটার কোনো উনি জবাব ওইভাবে দেন না। 2টা পরপর যে আলোচনা হয়েছে, আমার কাছে মনে হয়েছে এগুলো ফ্রুটলেস। আপনাকে তো সময় নিয়ে আলোচনা করতে হবে, তারপরে আপনি একসাথে ডাকেন। এখন আলাদা আলাদা করে আমাদেরকে আরও তো বিভক্তি সৃষ্টি করা হচ্ছে। এবি পার্টি তো খুব একাডেমিক্যালি তারা খুব ভালো ভালো প্রশ্ন উত্থাপন করেছেন, তো এগুলো কী লাভ হচ্ছে? হ্যাঁ, জাতি জানতেছে, আমরা আমাদের পক্ষ থেকে দিচ্ছি, বিএনপি বলছে যৌক্তিক সময় দেব, যৌক্তিক সংস্কার। এই যৌক্তিকটা আবার কি? এটারও তো আমি কোনো পাচ্ছি না, সদুত্তর পাচ্ছি না। যৌক্তিক সময়টা কি, যৌক্তিক সংস্কারটা কি? আপনি যদি আমাকে বলেন আমি মধ্যে 10টা কমিশন করেছেন, এটা অতিরিক্ত হয়ে গেছে, এই বার্ডেন এই সরকার নিতে পারবে না। আপনি প্রথম 6টা করেছেন, পরে 4টা করেছেন, তার মধ্যে আপনি আবার শিক্ষা কমিশন করলেন না। শিক্ষার ব্যবস্থায় যে অরাজকতা চলতেছে এবং শিক্ষা ব্যবস্থা যে মাঝপথে শেখ হাসিনা যেভাবে নষ্ট করে দিয়েছে, প্রাইমারি পর্যন্ত, বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব জায়গায় এমনভাবে একটা পরিস্থিতি উনি তৈরি করেছেন, হ্যাঁ, নিয়োগের ক্ষেত্রে বলেন, পদায়নের ক্ষেত্রে বলেন, সিলেবাসের ক্ষেত্রে বলেন, হ্যাঁ, সব কিছু দলীয়ভাবে চিন্তাভাবনা থেকে একদলীয়ভাবে সেগুলো করা হয়েছে। সেটা তো খুব ইম্পর্টেন্ট একটা জাতির জন্য, এবং সবাই আমরা বলছি উনি খুব ধ্বংস করেন। কিন্তু এবারের আলোচনায় 3য় দফার আলোচনা আপনি জানি না। এখন বিএনপি গিয়ে বলছে আমরা জাতীয় ঐক্য চাই, সরকারও বলছে, ইউনূস সাহেব বলছে আমি জাতীয় ঐক্য চাই, জামাতে ইসলামী গিয়ে বলছে জাতীয় ঐক্য চাই। তো আমরাও তো জাতীয় ঐক্যের মধ্যে আছি, ওনার সাথে তো আমরা সবসময় যুগপথ এবং পরস্পর আলোচনা আমরা করেছি, গর্বভাবে করেছি, ওনাদের প্রোগ্রামে আমরা যাচ্ছি, খুবই সৌহার্দ্যপূর্ণভাবে তো আমরা এগিয়ে গেছি। তা আমরা তো ঐক্যমতের মধ্যেই আছি। আপনি এটাকে ফর্মালি করেন, কিভাবে করবেন? যেখানে বিএনপি, জামাত বলছে, ওনারা বলছে, আমরা বলছে, নেক্সট কোনো আলোচনা হলে আমি চাইবি আপনি গোল টেবিল আলোচনা করেন একসাথে, এবং একের কথা আমরা একসাথে শুনবো। আমি কি বলে আসলাম, আসলে ভিতরে কি বলছে উনি জানে না, উনি ভিতরে কি বললো ওরা জানে না, হ্যাঁ। এবং আমরা এসা কতগুলো প্রেসের সামনে কথা বলি, সেই কথাগুলির মধ্যেও আসলে ভিতরে যা বলেছি ওইটার কোনো কি বলে এটাকে প্রতিধ্বনি থাকে কিনা সেটাও আমার সন্দেহ আছে। তো আমার মনে হয় সামনে আলোচনাগুলো ফুলফুল করতে সময় চলে যাচ্ছে। আপনি এত লম্বা সময় দিয়ে সংস্কারের দরকার নাই। সংস্কারটা আপনি পরে আমি দেখবো যে এটা কুসংস্কার হয়ে যাবে। সংবিধান সংস্কার করবেন, ওইটা করবেন, সেইটা করবেন, আসলে কিছুই করতে পারবেন না। ওই যে 111 সরকার পালায়া গেল না ইলেকশন একটা দিয়ে, কেউ কি আছে? আমরা তো চাই না আপনাকেও পালাতে হোক। শেখ হাসিনা পালাইছে, ফেসিস্ট, আপনি কেন পালাবেন? সুতরাং আপনি রোডম্যাপ দেন, রোডম্যাপ ঘোষণা করেন, কতদিন সময় নিয়ে আপনি করবেন, আমাদেরকে আশ্বস্ত করেন, সেই বিষয়ে কথা হইতে পারে। যারা সুব্রত চৌধুরী তার রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করছিলেন যে প্রধান উপদেষ্টার উচিত সকল রাজনৈতিক দলকে সামনে রেখে একই টেবিলে সবার মতামত তার শোনা এবং সবার পরস্পরকে শোনা, তাহলে একটা লাইন আপ তৈরি হবে। আপনি কি মনে করেন এবি পার্টির সদস্য সচিব হিসেবে আগামী? দেখেন, আমরা যখন মিটিং করেছিলাম, আমি কিন্তু রাজনৈতিক জায়গা থেকে আরেকটু এগিয়ে এসে প্রফেসর ইউনূসকে অনুরোধ করেছিলাম যে আপনার প্রধান চ্যালেঞ্জ হচ্ছে দেশকে একটা স্টেবল জায়গায় আনা। আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, এই 2টা জিনিস সবচেয়ে বেশি বারবার আমরা সব দলই বলেছি। কি বলেন দাদা? আমরা তো এই কথাগুলো সবাই বলেছে। ইভেন আমি এতটুকু বলেছি, স্যার আপনি প্রয়োজন হলে একটা জরুরি অবস্থা ঘোষণা করেন একটা ইন্টারিম টাইমের জন্য। এটা কিন্তু কোনো রাজনৈতিক দল বলবে না এভাবে, কারণ আমি ওনাকে বলেছি
যে প্রত্যেকটা ইন্টারিম গভর্নমেন্ট বা কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু প্রথমে এসে, যেহেতু আপনি একটা জিনিস খেয়াল করেন শফিক, একটা দল পালিয়ে গেছে, আরেকটা দল বা আরেকটা বিরাট জনগোষ্ঠী যারা নির্যাতিত নিপীড়িত ছিল, তারা হঠাৎ করে এসে তারা যখন ফিল্ডে পড়বে, তখন একটা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতেই পারে। আপনি দেখতে পাচ্ছেন বিএনপি প্রায় 1000-এর উপর নেতাকে বহিষ্কার করেছে, তারপরেও প্রতিনিয়ত দখল, চাঁদাবাজির বিভিন্ন অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে। এই সমস্ত পরিস্থিতিতে সবসময় ইন্টারিম গভর্নমেন্ট সবসময় একটা সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে তারা একটা স্থিতি অবস্থা তৈরি করে যে না, এনাফ ইজ এনাফ, যা হয়েছে হয়েছে, এখন যা হবে আইনগত প্রসেসে যাবে। কারণ 5 থেকে 8 তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না, সে সময়ে মানুষের ক্ষোভের বিক্ষোভের ফলে অনেক কিছু ঘটেছে। 8 তারিখের পর থেকে সরকার দায়িত্ব নিয়েছে, এরপরে যদি কোনো মব লিঞ্চিং হয়, কারো বাড়ি আক্রমণ হয়, এই দায়িত্ব সরকার এড়াতে পারে না। আমি ওনাকে অনুরোধ করেছিলাম যে আপনি প্রয়োজনে একটা লিমিটেড টাইমের জন্য একটা ইমার্জেন্সি ডিক্লেয়ার করেন, তাহলে দেখা যাবে যে সবাই সংযত থাকবে। এখন ধরেন উনি হয়তো নানা কথা ভাবছেন যে এটা করেন নাই বা করবেন কিনা আমি জানি না, কিন্তু এখন যেই সমস্ত পরিস্থিতিগুলো হচ্ছে বা এতে যেটা হচ্ছে যে মানুষ আস্তে আস্তে হতাশ হচ্ছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আপনি দেখবেন যে প্রত্যেকটা লোকের কাছে, জনগণের কাছে দেখবেন তারা এই দুইটা বিষয়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্যের ব্যাপারে তাদের একটা মানসিক কষ্ট আছে। তারা মনে করছেন যে প্রফেসর ইউনূসের কাছে আমরা এই জায়গাটা, আমাদের যৌক্তিক একটা চাওয়া ছিল 3 মাস 4 মাসের মধ্যে উনি একটা রিজনেবল জায়গায় নিয়ে আসবেন। 2 নম্বর সবচেয়ে বড় ফেলিওর এই গভর্নমেন্টের যেটা আমি স্যারকে অনুরোধও করেছিলাম, দেখেন আমরা 5 তারিখের আগ পর্যন্ত জুলাই আগস্টে আমরা সবাই একাকার ছিলাম, একসাথে ছিলাম। আমরা কে হিন্দু, কে মুসলিম, কে বিএনপি, কে ইসলামী, কে বাম, কে ডান, আমরা ভুলে গেছি। আমি তো বলেছি, দাদা ছিলেন কিনা আমি জানি না, একটা মিটিংয়ে একটা ইসলামিক দলের অনুষ্ঠানে আমি বলেছিলাম যে মেয়েরা যখন 13 বা 14 তারিখ বা হয়তো তারও আগে, মেয়েরা যখন রাতে 3টা বাজে হল থেকে বেরিয়ে এসেছে, ওই যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, 15 তারিখ রাতের 3টা 2টা 2:30 বাজে, সে রাত তো আমরা অনেকে ঘুমাই নাই। মেয়েরা যখন বেরিয়ে এসেছে তখন আমি দেখেছি মানে মাদ্রাসার ছাত্ররাও ওই মিছিলে সামিল হয়েছে। মেয়েরাও প্রশ্ন তোলে নাই যে এই সমস্ত হুজুররা কেন এই মিছিলে, আবার হুজুররাও প্রশ্ন করে নাই যে বেপর্দায় মেয়েরা, কেউ টি শার্ট পরে, কেউ বোরকা পরে, কেউ সালোয়ার কামিজ পরে কেন মিছিলে। তার মানে হচ্ছে সবাই তাদের মত পথ ভুলে একটা দাবিতে একাকার হয়েছিল। সেই ঐক্যটা এখন আমাদের নাই কেন? এখন কেন আপনি দেখেন, আজকে আমি দেখলাম যে বিভিন্ন জন সম্পর্কে বিভিন্ন রকমের আলোচনা, কার অবদান বেশি ছিল, কে গোপনে আর্মির সাথে মিটিং করেছে, কে কি করেছে, এই সমস্ত আলোচনাগুলো কেন উঠছে এই জন্য যে আমরা একটা বিরাট বিজয়ের পরে যে ঐক্যটা ধরে রাখতে হয়, সেই ঐক্যটা ধরে রাখার জন্য এই সরকার কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। এবং দাদা যেটা বলেছেন আমি কিছুটা মনে করি যৌক্তিক কথা, যে বরং এই সরকারের আচরণে আপনার আন্দোলনকামী শক্তিগুলোর মধ্যে বিভেদ তৈরি হয়েছে। আপনি দেখেছেন হয়তো শফিক, যে একজন ছাত্রকে আমি দেখেছি লাইভ টক শোতে, সে কান্নারত কণ্ঠে সে বলেছে যে বিএনপি বা নতুন কেউ আসলে আমরা মনে হয় জেলে যাব। তার মানে কি, তার একটা অভিযোগ যে তাদের মধ্যে একটা দূরত্ব। অথচ আসলেও দূরত্ব তৈরি হচ্ছে কিনা রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের, সেই সব বিষয় নিয়ে আমরা ফিরবো। একটা বিরতি নিয়ে আমরা আবার আলোচনায় আসি। বলেছেন ডক্টর ইউনূসের সাথে দেখা হলে আমরা এই কথাগুলোই বলবো যে আপনি এই 3টা জিনিসকে ফার্স্ট প্রায়োরিটি দেন। আপনি যদি এই 3টা জিনিসকে প্রায়োরিটি না দেন, আপনার সংস্কার নির্বাচনের বিষয়গুলো হচ্ছে সেকেন্ডারি ইস্যু। কারণ দেয়ালে দেয়ালে সংস্কারের কথা লেখা আছে, আবার নির্বাচনও আপনাকে করতে হবে, দুইটা অনিবার্য। সংস্কারও চাই, নির্বাচন দিতে হবে। দাদার সাথে আমি একমত যে একটা টাইম ফ্রেম দিতে অসুবিধা কি? প্রয়োজনীয় টাইম ফ্রেম আপনি আবার শিফট করবেন, যদি আপনার কার্যক্রমে আপনি আবার কথা বলবেন, শিফট করবেন, অসুবিধা তো নাই। ঠিক আছে, আমরা আলোচনার পর, বিরতির পর আবার আলোচনায় ফিরবো। আমাদের সাথে আছেন ৭১ মুখোমুখি অনুষ্ঠানে গণফোরামের নির্বাহী সভাপতি, সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী এবং এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।